CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ছোট দুধ পাতিলে নাবালিকাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, আত্মহত্যার চেষ্টা। শিলচরে সম্মিলিত লোকমঞ্চের ধামাইল নৃত্য ও কন্যা প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ শুরু। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রীভূমিতে সিপিআইএম সহ অন্যান্য বাম সংগঠনের বিক্ষোভ ও মিছিল। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিল এলাকার এক যুবকের বিরুদ্ধে 17 বছরের এক নাবালিকাকে ভয় ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পোকসো আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকার অভিযোগ অনুযায়ী অভিযুক্ত রাহুল ওরফে রোহিত রমাকান্ত বিশ্বাসের ছেলে প্রথমে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে। পরে গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে এরপরই সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং পরিবারকে ক্ষতি করার ভয় দেখিয়ে মেয়েটিকে হোটেলে যেতে বলে। কিন্তু মেয়েটি তার কথা মতো হোটেলে না যাওয়ায় ইনস্টাগ্রামে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার নগ্ন ছবিসহ বহু আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেয়। মেয়েটির পরিবারের দাবি, অভিযুক্ত সামাজিক মাধ্যমে নাবালিকাকে হেনস্থা ও হুমকি দেওয়া অব্যাহত রেখেছে এবং নাবালিকার ভাই ও বাবাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলে জানিয়ে আসছে। এই ঘটনার জেরে নাবালিকাটি মানসিক চাপে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার জানিয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। প্রথম তার সাথে পরিচয় হয়েছে আমি যখন স্কুলে যেতাম তখন। তারপরে বেজান দিন ট্রাই করছে ফটাইবার, তো তখন আমি না করি। তখন তাকে হয়ে ধমকি দিছে যে আমি যদি তার লগে রিলেশনে না যাই, হ্যাঁ তার ঘরের থেকে আমি যাই, এসি টেসি ফেলাই দিব, এরকম করবো। তারপরে ডরাইয়া তার লগে রিলেশনে গেছি। তারপরে যাবার পরে হ্যাঁ প্রথম থেকে বহুত ভালোই কথা হইতো। তারপরে একদিন আমরা ঘরে আসলো, ঘরে আবার পরে হের লগে এমনি কিস টিস করছে, তার ফটো উঠে রাখছে। তারপরে কদিন যাবার পরে হে আমার কইছে যে তারে কয়েকটা ভিডিও বানিয়ে দেওয়ার লাগে। যখন আমি না করছি তখন কইছে এই ফটোগুলো যে আগের ফটোগুলো আসলো আমার ঘরে দেখাইবো, আমার বাইরে দেখাইবো। আর এটাও কইছে যে তোর বাইরে দেখাইবো, বুঝলি তোর ঘরে দেখাইলে তোরা কীরকম মারবো, এরকম করিয়া ডর দেখাইয়া তারপরে তারা আমি বানাইয়া দিছি। তারপরে কথা কবার তরুণটাও বদলি গেছে, গালাগালি করে, বেজান গালাগালি করে। তারপরে কয় যে তোর বাই তারা খোঁজ গড়ো আইতো না, তোর বাই তারা গড়ো আইলে তারা আমি দেখিলে মু বেজান ঝগড়া করবো, মারমু, ইতা হইতো। তারপরে যখনই কথা কইতো তখন হয়তো তারে আমি খারাপ ভিডিও বা ফটো দেওয়ার লাগিয়া, কথা থেকে বেশি যখনই কথা কইতো তখনই হয়তো তারে এরকম ভিডিও ফটো দেওয়ার লাগিয়া। এরকম করতে করতে একদিন আমার কইছে হোটেলে যাওয়ার লাগিয়া, তখন তারে আমি না করতে যেতাম না। তারপরে বেজান কইছে যাওয়ার লাগে, আমিও না করছি। তারপরে গোয়া গেছে গিয়া, গোয়া যাওয়ার পরে কথা কয় না, টাইম দেয় না। তারপরে যখন যে কইছে যে কথা কস না কেন, তখন হে করে যে তার টাইম নাই। এরকম করতে করতে একদিন ব্রেকআপ করে দিচ্ছে। তারপরে আমার কইছে যে তুই আমার নাম্বার ব্লক করে দে, যদি বালা চাস ব্লক করে দে, আর তোর যেগুলো ফটো আছে আমি সব ডিলিট করে দিবো, আর তুই আমার ব্লক করে দে যদি বালা চাস। আর তোর বাড়িতে খালি কোচ বাড়িতে আইতো না, তোর বাড়িতে বাইরে আছে, কোচ বাইরেই থাকতো। আর বাসুর ভূত একটা আইছে লাগা বাড়ির, আইয়া ওরকম কর। এরপরে তাইরে খোয়াইলো তুই কোনো ছেলের লগে কথা উতা খসনি। তাই কইল 9-10 মাস আগে একটা ছেলে, তার নাম রাহুল বিশ্বাস, আর তার ঠিক নাম হইল রোহিত বিশ্বাস, বাবার নাম রামানন্ত বিশ্বাস, মার নাম মিতু বিশ্বাস। তারা মারে আমি ফোন করলাম আমার লম্বার লইয়া। করার পরে তাই কই না আমার এক ছেলে এরকম ঘটনা করছে, কি তারও করব। আমার ছেলে তো এখন গড় নাই, গেছে কি গোয়া। আমি বললাম তো আমার মেয়ের যত বড় ঘটনা হলো, এইসবগুলা ফটো ভাইরাল হইয়া দিল। এরপরে আমরা পুলিশ স্টেশনও যাওয়ার পরে ওখানেও আমরা লইয়া গেছেন কৌটো নিশ্চয় মালুগ্রাম থানাতনে, সার্কুল অফিসও গেছি, CW অফিসও গেছি। তারপরে তারা ওখান তো নেওয়ার পরে কইছেন তোমরা অ্যাকশন নিবা। এরপরে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। অতদিন থেকে দিনের পরের দিন মোবাইলও ফোনও আয়, ভিডিওগুলাও রেগুলার আয়, একটা সারি একটা রেগুলার আয়। কিটা ভিডিও হয় তার যেগুলা ভিডিও খারাপ ভিডিও তার। আর এই ভিডিওগুলো আগে থেকে আমি গড় আসলাম না, হঠাৎ ধরে একদিন তাই তো হয় গড় আইয়া ফটোটা উঠাইয়া নিছে। তাইরে ব্ল্যাকমেল করি আর এর মধ্যে মাঝে স্কুলে যাওয়ার সময়, টিউশনে যাওয়ার সময় তাইরে রাস্তাত আটকাইতো। এগুলা কথা আমরা আগে কইছে না, তাই ডরাইয়া। অথচ তাইরে কইছে সিট ফেলাইতো।
আর আমার লোকে পারতো নাই, তোর মা বাবাই আমরা বড় লোক, আমার বিল্ডিংয়ের উপর থাকি, তোরে মারি ফেলাই দিমু, তুই দিয়ে ফটোগুলো আমারে না দেস। তারপরে তাই কয়েকটা ভিডিও হে নিছে, আমি এখন চাই মুখ্যমন্ত্রীর কাছে এইগুলা ফটোগুলা ভাইরাল হয়েছে যে আমি তার শাস্তির দাবি চাই। আর এগুলা ফটো দিয়ে আমার মেয়ের ভাইরাল করছে, আমারও এক মেয়ে, কিন্তু আমরার মুখ দেখানির মতো নাই, এইগুলো ভিডিও ছাড়ছে। শিলচর নর্মাল স্কুলের কাছে চিলড্রেন্স পার্ক মঞ্চে লোকমঞ্চের উদ্যোগে এসো ধামাইলে পা মেলাই শিরোনামে বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল নৃত্য ও কন্যা প্রতিযোগিতার দুদিনব্যাপী পঞ্চম সংস্করণ শনিবার থেকে শুরু হয়েছে। এবার 40টি দল অংশগ্রহণ করেছে ধামাইল নৃত্য কন্যা প্রতিযোগিতায়। লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস জানান, ধামাইল লোকনৃত্য সংরক্ষণের লক্ষ্যে এই অনুষ্ঠান। ধামাইল হল বাঙালির প্রাণের উৎসব। বরাক উপত্যকায় লোক সংস্কৃতির প্রচার প্রসার ও সংস্করণ সহ বরাক উপত্যকার ঐতিহ্য লোক সংস্কৃতির অঙ্গ ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে কাজ করছে মঞ্চ। বরাকের এই লোক ঐতিহ্যকে ধারণ, বহন ও সংরক্ষণের সম্মিলিত লোকমঞ্চ শিলচর একক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে ব্রতী এবং প্রতিশ্রুতিবদ্ধ। এদিন দৃষ্টিহীন শিল্পী মৃদুল কুমার পালের সঙ্গীত মুগ্ধ করে। অনুষ্ঠানে ধামাইলের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। ধামাইল নৃত্যশিল্পী শ্রদ্ধেয় সভাপতিকেই জানানো হয়েছে। আর সামনে যারা উপবিষ্ট রয়েছেন তাদের প্রত্যেককে আমার সমবয়স্ক বন্ধু যারা, ভালোবাসা জানাই, আমার অগ্রজ যারা, তাদেরকে শ্রদ্ধা এবং অনুযোগের স্নেহ। আসলে লোকমঞ্চ, সম্মিলিত লোকমঞ্চের প্রায় জন্মলক্ষ্মী মানে বাৎসরিক এই উৎসবে, তার কারণ হলো ভাস্কর তার কেন্দ্রবিন্দুতে, দীপক, রসরাজ আমার স্কুল কলেজ জীবনের অত্যন্ত প্রিয় বন্ধু সহপাঠী আমরা, শান্তনু আছে, মঙ্গলা আছে, এই যে বিশাল বাহিনী, কানাইদা আছে, গৌতম সিনহা আমার সমসাময়িক বন্ধু গানের জগতে। সংস্কৃতিতে বিশেষজ্ঞ নই, আবার বিনয় না করে বলছি বিশেষভাবে অজ্ঞ নই, কারণ যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মাঠে নামলেন সিপিআইএম সহ অন্যান্য বাম সংগঠন। শনিবার দলীয় কর্মকর্তারা মিছিল বের করে প্রতিবাদ সাব্যস্ত করেন। প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মুখর হন তারা। দলের কর্মকর্তারা উল্লেখ করেন, মৌলবাদীদের দেশ হয়ে দাঁড়িয়েছে কি বাংলাদেশ? নিষ্ঠুরতা ও বর্বরতা চরমে পৌঁছেছে। সংখ্যালঘু হিন্দুদের প্রকাশ্যে পুড়িয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধ সম্পূর্ণ উধার হয়ে গেছে। মৌলবাদী ও সন্ত্রাসবাদীদের আগ্রাসন থেকে সংখ্যালঘুদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ভারত সরকারের কাছে কাতর আবেদন জানান বাম সংগঠনের প্রত্যেকেই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সাম্প্রতিককালে গণতন্ত্র, সংবাদপত্রের উপর আক্রমণ, সংখ্যালঘু হত্যা, একটা সংস্কৃতির উপর আক্রমণ একটা চরম রূপ নিয়েছে। সাম্প্রতিককালে নবী অবমাননার গুজব রটিয়ে একজন সংখ্যালঘু, তার নাম দীপু দাস, তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে ওই দেশের সংখ্যালঘু মানুষ, ওই দেশের গণতান্ত্রিক শক্তি, ওই দেশের প্রগতিশীল শক্তি, সাংস্কৃতিক শক্তি, বামেরা পথে নেমেছে। আমাদের দেশেও এটা নিয়ে এপারে সীমান্ত পারেও রাজনীতি হচ্ছে, বিভিন্ন দল পথে নেমে প্রতিবাদ করছে। কিছু কিছু মানুষ এ দেশে মৌলবাদকে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। আমরা কমিউনিস্টরা প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায় আমরা মৌলবাদের বিরুদ্ধে, বিভাজনের শক্তির বিরুদ্ধে। কারণ এই শক্তি গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের মধ্যে অনৈক্যের তৈরি করে, এবং আখেরে এই শক্তি যে দেশ, প্রত্যেকটা দেশে পুঁজিপতিদের, একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করে। বাংলাদেশে হাসিনা সরকারের পর যখন ইউনিট সরকার, তদারকি সরকার বসেছিল, সেই সময় থেকে বাংলাদেশের জামাত, মৌলবাদী শক্তি রাজনীতিতে তাদের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করছিল।
তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙেছে, তারা লালনের ছবি ভেঙেছে, তারা রবীন্দ্র সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণে নেমেছে। এটা হলো দেশে দেশে মৌলবাদের চরিত্র, আমাদের দেশেও মৌলবাদের একই চরিত্র, বাংলাদেশের মৌলবাদের একই চরিত্র। আমরা এই মৌলবাদের বিরুদ্ধে লড়ছি। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার শিলচরের কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। দেখুন সবিশেষ। সেই তালিকা অনুযায়ী জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 14,15,439 জন। পূর্বের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে 21,957 জনে। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 7 লক্ষের কিছু বেশি, মহিলা ভোটারও 7 লক্ষের কিছু বেশি। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ভোটার রয়েছে। এই কেন্দ্রে মোট 2,22,000 ভোটার। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে আপত্তি এবং সংশোধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 22 জানুয়ারি। জেলা কমিশনার মৃদুল যাদব জানান, চূড়ান্ত ভোটার তালিকা 10 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এদিকে কাছাড় জেলার পোলিং সেন্টারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1,732টি পোলিং স্টেশন রয়েছে, যেখানে আগে ছিল 1,551টি। এছাড়াও জেলায় বর্তমানে ডি ভোটারের সংখ্যা 3,304 বলে জানিয়েছে প্রশাসন। आज कचार डिस्ट्रिक्ट के 7 LACs का ड्राफ्ट रोल पब्लिश हुआ है। उसमें हमारे 7 LACs में 1732 पोलिंग स्टेशन है। टोटल वोटर्स आर 14,15,439। सो इलेक्शन कमीशन का जो गाइडलाइन था कि 27 दिसंबर को ड्राफ्ट रोल पब्लिश करा जाए। उसके बाद अभी आपको पता है कि SR स्पेशल रिवीजन का प्रोसेस चल रहा है। हमारे BLOs घर घर जाके डेटा कलेक्ट करके लाए थे कि कितना लोगों को ऐड करना चाहिए, डिलीट करना चाहिए, न्यू वोटर, शिफ्टेड वोटर्स। तो दैट डेटा अभी वो सिस्टम्स में हम लोग एग्जीक्यूट करना फॉर्म 6, 7, 8 के द्वारा स्टार्ट करेंगे। एंड एज पर ECI कि ये प्रोसेस पार्टिसिपेट है वो ट्रांसपेरेंट हो। सो कितना फॉर्म्स हम लोग टेकअप करेंगे एवरी वीक वी विल शेयर विद द पॉलिटिकल पार्टीज। इसके लिए स्पेशल कैंपेन डेट्स भी दिया है कि 3 and 4 जनवरी को स्पेशल कैंपेन होगा, फिर उसके बाद 10 and 11 को भी स्पेशल कैंपेन होगा। एंड वी विल टेक ऑल द न्यू फॉर्म्स टिल 22nd of January। एंड उसके बाद उसका डिस्पोजल we'll try to finish it by 2nd of February। and final roll will be published on 10th of February। सो मीडिया के माध्यम से आप सभी से रिक्वेस्ट है कि जितने पॉलिटिकल पार्टीज हैं, वोटर्स हैं, यहाँ के सिटीजन्स हैं, हमारे BLOs हैं, BLA हैं, सब लोग फील्ड में काम करें ताकि कोई भी जो एलिजिबल वोटर्स है वो छूटे नहीं, या इनएलिजिबल वोटर्स शुड नॉट बी पार्ट ऑफ द इलेक्टोरल रोल। सो नेक्स्ट 1 month विल बी वेरी क्रूशियल फॉर इलेक्शन पर्पसेस। आपको पता है ये इलेक्शन ईयर है। सो I request from media to participate in this democratic exercise of having the correct, healthy and error-free electoral vote। Thank you। 304 voters हैं। Exact details will share with you। শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেস ট্রেন থেকে এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বরখলায়। গত 20 সেপ্টেম্বর ট্রেন করে মুরলীধর জিপির শিবু সবার মতি তন্তুবাই কার্তিকপ্রি কাজের উদ্দেশ্যে দক্ষিণ ভারতে রওনা হয়েছিল। কিন্তু শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেস থেকে সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে মোবাইল সুইচ অফ হয়ে যায়। তারপর পরবর্তীতে আজ পর্যন্ত শিবু সবরের কোনো খবর নেই। স্ত্রী সুমি সবর বারবার সহযাত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই সময় কোনো সদুত্তর পাননি। বৃহস্পতিবার দিন বাইরে গেল, বাইরে নিয়ে পড়তে গেল, এমনি এত খবর ভালো চলতেছিল। হ্যাঁ, তারপরে তো শুক্রবার থাকি, ওই তো সকালে আর কোনো খবর নাই। হ্যাঁ, ওইখান থেকে আর নিখোঁজ। কোন জায়গা থেকে? এটা তারা কই পয়লা উড়িষ্যা করলো না, উড়িষ্যা দিল তো উড়িষ্যা করলো, তারপরে তো উড়িষ্যাও খবর করিয়া তার কোনো খবর নেই। ট্রেন থেকে নিখোঁজ? ট্রেন থাকি কই ওইখান থেকেই নাই, তো তুইটুকু আর কি। আপনারা খোঁজাখুঁজি করেছেন? ওইখানে তো খোঁজাখুঁজি তদন্ত চলে যায়। এখানে আমার ছেলেটা দুইটা আছে, হাওড়া পর্যন্ত আইছে, তারা হাওড়া পর্যন্ত আইয়া খুঁজা গেছে, পিছনে সব খুঁজা গেছে, পাইছে। আমার জামাই বৃহস্পতি ঘর থেকে বার হয়েছে, বার হবার পরে বৃহস্পতিবারে আমার সঙ্গে ভালোভাবে গল্প করছে, গল্প করে তারপরে শুক্রবারে রাত্রেও ফোন করছে, ফোন করিয়া ভালোভাবে বাত করছে, বাত করিয়া বাচ্চার কথা জিজ্ঞাসা করছে, করিয়া জিজ্ঞাস
শনিবারে 3টা রাত্রে ফোন করছে, 3টা রাত্রে ফোন করিয়া আর ফোন করে না। বিকাল 5টায় করছে, দিনের বেলা বিজান ট্রাই করছি, ফোন ঢুকছে না। ফোন ঢুকবার পরে বিকালে ঢুকছে 5টার সময়। ফোন ঢুকিয়া উঠতে তার ছোট ভাইরে কইছে, কয়ে আমার বাচ্চারে দেখবো, ভিডিও কল করো। ভিডিও কল করছে আর বাচ্চারা দেখতে পারছে না, ফোন কাটাই গেছে। ফোন কাটবার পরে বিজান ফোন করছি, মোবাইল সুইচ অফ। বুঝবার পরে তার সঙ্গে সকাল উঠে ঘুম থেকে উঠে গেছি, যাই তার সঙ্গে কইছি ফোনটা করো একটুকু, তার মায়েরে কইছি, কইছে তো আর উঠাইছে না ফোনটা। তার সঙ্গে মতি দন্তুবাই আর কার্তিক রিয়ের মায়ের সামনে গেছি, যাই মোবাইল নম্বর লইছি, নিয়ে ঘরে ফোন বেজানো ফোন মারছি, ফোন উঠাইছে না। রিং করছে, উঠাইছে না। যদি উঠাইও সে তো কইছে আমি এখন ঘুমে আছি, বাত করতে পারতাম না। বাত আর করছে না, আমার সঙ্গে আর কিচ্ছু কইছে না। এদিন থেকে আর খবর পাওয়া যায় না কিছু, আর তারা বাত করতে খুঁজে না। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সঙ্গীত জগতের আইকন তথা হার্টথ্রব জুবিন গার্গের বেঁচে থাকার সময় কাজ যা হয়নি, মৃত্যুর পর জুবিন গার্গের স্মৃতি বিজড়িত শহর শ্রীভূমির ঐতিহ্যমণ্ডিত রমণীমোহন ইনস্টিটিউটের শ্রীবৃদ্ধির জন্য কাজে হাত দিলেন অসম সরকার। 1951 সালের পর পুনরায় নির্মাণের কাজ আরম্ভ হল জরাজীর্ণ ইনস্টিটিউটের। একসময় ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে শহর করিমগঞ্জের একমাত্র ইংরেজি মাধ্যম প্রান্তিক কিন্ডারগার্টেন স্কুল ছিল। শ্রেণীকোঠায় অধ্যয়ন করেছিল হার্টথ্রব জুবিন গার্গ। এমনকি প্রেক্ষাগৃহের মঞ্চে জুবিন অভিনয় করেছিল শৈশবকালে। কিন্তু বছরের পর বছর অবহেলার দরুন ইনস্টিটিউট নিজের গরিমা হারিয়ে যেতে শুরু করেছে। অবশেষে জুবিন গার্গের মৃত্যুর পর জরাজীর্ণ ইনস্টিটিউটের ওপর নজর পড়ে অসম সরকারের। বর্তমানে ওই প্রেক্ষাগৃহের পুনর্নির্মাণের জন্য 25 লক্ষ টাকা মঞ্জুরি করেন অসম সরকার। আমি নমস্কাৰ জনাওঁ। এই ৰমণীমোহন ইনষ্টিটিউট এইটো অনেক পুৰণি ইনষ্টিটিউট আমাৰ এই কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত, শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট, আজি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টত আমি ক'বলৈ গ'লে যে এইটো ফাৰ্ষ্ট আছিলে। এই প্ৰেক্ষাগৃহটোত ইমান মানে ভাল কণ্ডিশ্যন আছিলে বা ইমান টেকনিকেলি প্ৰুভড আছিলে, এইটো টেকনিকেলি যে আমাৰ আজিৰ আমিতো কওঁ যে আজিৰ যিটো আমাৰ ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী হৈছে সেইটোৰ পৰাও এইটোত আমাৰ ৰমণীমোহন ইনষ্টিটিউট বহুত ভাল আছিলে বা আজিও আছে। কিন্তু বিগত বহু বছৰ দেখিছোঁ যে কোনো ডিষ্ট্ৰিক্টৰ কৰা নাই, চৰকাৰেও কৰা নাই, আমাৰ ইয়াৰ নেতা মন্ত্ৰীও কৰা নাই, আৰু সঁচাকৈ ক'ব গ'লে আমিও কৰা নাই। আমিও মানুহ আমাৰ ডিউটি আছিলে, কিন্তু সেইটো ডিষ্ট্ৰিক্টৰ হোৱা নাই। আজি জুবিনৰ লাষ্ট দিনত, লাষ্ট ইয়েৰত আমি ইয়াতে পড়াশোনা কৰিছিলোঁ সৌৰত। সেই সময়ত জুবিন 1 বছৰ বা 1 বছৰমান সি আমাৰ মানে একেই লগত একেই গাড়ীটো আমি আহিছিলোঁ তাৰ পৰা, ঘৰৰ পৰা এটা বক্স গাড়ী আছিলে সেই সময়ত, সেইটো গাড়ী কৰি পড়াশোনা কৰিছোঁ। জুবিনৰ যিহেতু স্মৃতি আছিলে, জুবিনৰ কাৰণেও আজি ৰমণীমোহন ইনষ্টিটিউট ঠিক কৰা হৈছে বা ঠিক কৰা যিটো কাজ আছে চলি আছে। আমাৰ চৰকাৰেও দৃষ্টিগোচৰ কৰিলে, দেৰি হ'লেও এইটো ঠিক হৈ আছে। সেইটো মই ধন্যবাদ জনাওঁ চৰকাৰক এবং আশা কৰোঁ আগামী দিন আমি ভাল ভাল প্ৰগ্ৰাম জুবিন গাৰ্গৰ অনেক প্ৰগ্ৰাম বা আৰু আমি যিটো অনুষ্ঠান হ্যান্ড অনুষ্ঠান আছে এগুলো আমরা দেখতে পাবো। বরখলা বিধানসভায় প্রাক্তন বিধায়ক কিশোর নাথ আজও একমাত্র গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসাবে মানুষের আস্থার কেন্দ্রে রয়েছেন। মাটির সঙ্গে যুক্ত নেতৃত্ব, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রতিটি বুথে শক্ত জনভিত্তি তাকে আলাদা করেছে। দেখুন সবিশেষ। মঙ্গলবার
গুঙ্গুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বোয়ালমারা এলাকায় প্রায় 50টি পরিবারের গ্রামবাসী রাস্তায় নেমে এক সুরে দাবি জানান। কিশোরনাথজিকে টিকিট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ আমাদের গ্রামের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, বা টিকিট যেন তাই নিয়ে পায়, তাহলে নিশ্চিত আমরা তাকে পারিয়া সারিয়া পার করিয়ে নিব। আসন্ন বিধানসভা নির্বাচনে বরখলা থেকে বিজেপির দলীয় টিকিট কিশোরনাথ মশাইকেই দিতে হবে। গ্রামবাসীদের বক্তব্য, উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবায় তার অবদান আজও স্মরণীয়। তারা দাবি রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি নেতা দিলীপ শইকিয়ার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে কিশোরনাথকে প্রার্থী করা হলে বরখলায় জয় প্রায় নিশ্চিত। বরখলার বাস্তব সত্য একটাই, কিশোরনাথই জয়ের প্রধান ভরসা। हम लोग किसान जी को हम लोग डिसाइड करके रखा हुआ है उन्हीं को, और हम लोग कुछ दिन का आगे से भी शुरू कर दिया गांव में, और काम तो शुरू हो गया हम लोग। आप केशवनाथ जी जो है 70-75 साल में आज पहले बार कैंडिडेट हम लोग का गांव पे, इस गांव पे आया, इसलिए सबसे बड़ा खुशी तो यही है। और मैं अपने आप को इंट्रोड्यूस करना चाहूँगा। मेरा नाम है राजेश सिंह और मैं है इधर का, लेकिन मैं हूँ नागालैंड में बिजनेस करता हूँ। और नागालैंड बीजेपी में भी ऑफिस बेयर में है। नागालैंड बीजेपी का ओबीसी में है, लेकिन हमेशा इलेक्शन में तो हम आके लास्ट टाइम अमीनुल सर का साथ में था, लेकिन इस बार भी हम सर का साथ में आके ज़रूर जो सकेगा मदद करेगा, और फिजिकली ज़रूर हम उनको मदद करेगा। और हम लोग का जो गांव है इसमें तो कितना साल से भी, जब से बीजेपी आया तब से, पहले में तो कांग्रेस का साथ में था, और जब से बीजेपी आया बीजेपी का साथ में है, किसी का साथ में और गया ही नहीं है। तो इस बार टिकट मिलने से 100% जो ही लाभ होगा किशोरनाथ जी। हाँ 100%। और लास्ट टाइम हम लोग तो 2 बार 3 बार हम लोग एक्चुअली कैंपिंग भी कर चुका है, और हम लोग हेमंत बिस्वा शर्मा जी से भी हम लोग अब मीडिया का थ्रू से, और हम लोग तो उस तक पहुंच नहीं सकता, लेकिन लास्ट टाइम इलेक्शन में तो देवदूत का वहाँ में बीजेपी ऑफिस में भी मिला था हम उनसे, और इस बार मिलने से भी हम ज़रूर रिक्वेस्ट करेगा सर को भी, सर के लिए टिकट देने के लिए। और जहाँ तक है इस गांव पे, गरीब गांव, और आप लोग ने देखा है रास्ता नहीं है, कुछ नहीं है, अभी 70-75 साल में अभी भी सड़क नहीं है, और बारिश होने से तो नाव में जाता है, ये सब नाव देख रहे हैं सामने में, नाव लेके बच्चा लोग जाता है। तो और जब रास्ता पानी ख़त्म हो जाता है तो धूला बालू और कुछ रास्ता का तो बहुत हालत ख़राब है, आप लोग ने देखे हैं। लेकिन ज़रूर हेमंत बिस्वा शर्मा गुवाहाटी में होने से भी, हम लोग पार्टी ऑफिस में नागालैंड में कहीं पे मिलने से भी, सर के लिए तो हम जरूर रिक्वेस्ट करेंगे केशवनाथ जी को बीजेपी का टिकट देने के लिए। বিদ্যালয়ের শিক্ষকের মারধরে আহত হল ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত মোহনপুরের তুলাবাগান এলাকায় অবস্থিত PM শ্রী উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে। আহত ছাত্রের নাম প্রীতম কীর্তনিয়া। অভিযোগের তীর বিদ্যালয়ের শিক্ষক দেবরাজ চৌধুরীর বিরুদ্ধে। আহত ছাত্রকে জিবি রেফার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ে চলাকালীন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক দেবরাজ চৌধুরী ৫ম শ্রেণীর ছাত্র প্রীতম কীর্তনিয়াকে শারীরিকভাবে আঘাত করেন। শিক্ষকের মারধরে ছাত্রটি আহত হয় বলে অভিযোগ। ঘটনার পর বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমরা চাইতেছি স্যার প্রত্যেক দিন এর যেভাবে নির্যাতনিত আছে, প্রত্যেক দিন মারধর করে, আজকেও স্যার স্কুল আসে পড়তে মাইরে আসে, আমাদের মুখ সুখ দিয়ে আসে রক্ত আনছে, নাক মুখ দিয়ে রক্ত আসে, প্লাসে বমি টুমি করছে। প্রত্যেক দিন স্কুল আইলে এই যে বিল্ডিংটা ভাঙা হয়েছে, এইটা বিল্ডিংটা আদলাই আস্তাই সব দিয়ে আসে, স্টুডেন্ট দিয়ে আসে এই স্যারে, মানে এক জায়গাতে অন্য জায়গার ভিতরে টেনে নিয়ে এসে রায়। তবে স্কুলে ছাত্ররা পাঠায়, আমিও তো অন্য জায়গায় গেছি কাজে। তো আমার বড় ভাইয়েরা নেতৃত্ব যারা আছে তোলা বাগানে, তারা আমার ফোন করে জানাইছে পরে আমি কাজ টাজ পালাই দূরে এসে কাজের থেকে আয় দেখছি হ্যাঁ অবস্থা খুবই খারাপ। প্লাস এরা আরো 2-1 মাস্টার করেছে যে বাড়ির লোকের ইনফর্ম করানোর লেগে না করতেছে, তারা এটা সাইলেতে আসলো। আমরা চাইতেছি যে এই ধরনের যাতে আর কোনো অবিচার কোনো ছাত্রের উপরে না হোক, এর সুষ্ঠু বিচার এই স্যারের প্রতি আমি চাই, যাতে স্যারের যাতে এমন সুষ্ঠু বিচার হোক
যাতে দ্বিতীয়বার কোনোদিন ছাত্রের উপরে কোনোদিন এমনভাবে অত্যাচার না হয়। বরাক ভ্যালি উইং চুন কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উইং চুন কুংফু মার্শাল আর্টের গ্রেডিং পরীক্ষা সম্পন্ন হল সোনাইর এসসি রায় গার্লস হাই স্কুলে। মোট 40 জন মার্শাল আর্ট প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অবতীর্ণ হন। হোয়াইট বেল্ট ও ইয়েলো বেল্ট অর্জনের জন্য এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন মার্শাল আর্টের প্রশিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন উইং চুন কুংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক সিফু প্রীতম কুমার নাথ। অ্যাকচুয়ালি আমাদের বরাক ভ্যালি স্টেশনের আন্ডারে অনেক ব্রাঞ্চ চলে আমাদের, তো তাই গ্রেডিং যেটা এক্সাম আছে বেল্ট এক্সাম এটাই চলছে। আগে আমাদের সিনিয়র বেল্টগুলো হয়ে গেছে অলরেডি, তাই কিছু বাকি ছিল আমাদের জুনিয়র বেল্টগুলো, তাই আজকে এই সোনাইয়ের মধ্যে আমরা জুনিয়র বেল্টগুলো এক্সাম নিতে যাচ্ছি। আজকে হোয়াইট বেল্ট ফ্রম হোয়াইট টু ইয়েলো বেল্ট এক্সাম আছে। আর রেড যেহেতু রেড আমাদের গত কয়েকদিন আগে আমাদের ব্ল্যাক বেল্ট হয়েছে। গুয়াহাটি থেকে এসেছিলেন আমাদের স্যার যারা এক্সামিনার এসেছেন, নিয়েছেন ব্ল্যাক বেল্ট এক্সাম হয়েছে বরাক ভ্যালিতে। আর রেড বেল্ট যেগুলো আছে ওইগুলোও স্যাররা নিয়েছেন। এখন আমরা জাস্ট যারাগুলো রয়ে গেছে, যারা সিলেবাসে রয়ে গেছে হোয়াইট বেল্ট টু ইয়েলো বেল্ট, ওইগুলোই আমাদের এক্সাম আজকে হইতেছে। অ্যাকচুয়ালি এটা আমি বলতেছিলাম, আপনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। তো এটাই মেইনলি মুখ্য উদ্দেশ্য হলো আমি চাই যে সব মানুষের যাতে এখনকে প্রজন্মে সব মানুষের যাতে কুংফু মার্শাল আর্ট যেহেতু শিখে, কারণ এখনকার সময় যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে স্পেশালি গার্লসের জন্য বা কিডসের জন্য যে কিডন্যাপিং রেপ কেসিং অনেক হচ্ছে, তাই সেলফ ডিফেন্স শেখাটা অনেক জরুরি। তাই আমি সবাইকে এই মেসেজ পাঠাতে চাই যে সবাই এই প্রজন্মে সবাই যেন গার্জিয়ানরা এগিয়ে আসে মার্শাল আর্টের দিকে। যে কোনো মার্শাল আর্ট আপনারা শেখান, আশা করি ভবিষ্যতে ভালো হবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।